আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 26 বেচ ইসলামের ইতিহাসে আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখতে পেরেছি যে আমাদের সৃজনশীলের যে বিষয়গুলো আমাদের নির্দিষ্ট কিছু আলোচনাকে কেন্দ্র করে বা নির্দিষ্ট কিছু তোমার অবস্থাকে কেন্দ্র করে কিন্তু সেগুলো আসে। তো যেই অংশ থেকে তোমাদের এবছর অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত থেকে তোমাদের যে অংশটা থেকে তোমাদের সৃজনশীল আসতে পারে, আজকে আমরা সেই অংশটা আলোচনা করব। অর্থাৎ অর্থাৎ যে অংশটা থেকে 25 সালে প্রশ্ন আসছে এবং 22 সালে প্রশ্ন আসছে, 23 সালে প্রশ্ন আসছে। তো যেটা 25 সালে আসছে সেটা তোমাদের জন্য আমরা বাদ দিয়েছি, এবং 22 এবং 23 সালে যেটা আসছে সেটা থেকে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়ার সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। অর্থাৎ তোমরা জানো যে জাহিলি যুগে, আইয়ামে জাহিলিয়ার যুগে, অন্ধকার যুগে মানুষের সামাজিক যে অবস্থা ছিল এটা কিন্তু ছিল অত্যন্ত শোচনীয়। আজকে আমরা সংক্ষেপে সামাজিক অবস্থা এবং জাহিলি আরবের অর্থনৈতিক অবস্থা সেটা সম্পর্কে একটু আলোচনা করব। এই আলোচনাটা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু দেখা যাবে তুমি পরীক্ষাতে তোমার ঘ প্রশ্নের ক্ষেত্রে তুমি কিন্তু চমৎকারভাবে আনসার করতে পারবা। চলো আমরা কথা না বাড়িয়ে সেই আলোচনার দিকে যাত্রা করি। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করব জাহিলি যুগের যে তোমার সামাজিক অবস্থা, অর্থাৎ তাদের সামাজিক অবস্থা গুলো কেমন ছিল, সেখানে একটা পয়েন্ট আসবে, সেগুলো আমরা আলোচনা করব। তো সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা যদি বলি যে জাহিলি যুগে আরব সমাজ ছিল তোমার চরম বিশৃঙ্খলা, গোত্রপ্রীতি এবং নৈতিক অবস্থা, তোমার নৈতিক অবক্ষে তোমার বরাডুবিতে থাকা একটি সমাজ। অর্থাৎ সেখানে তারপরে যেটা আসছে যে এখানে কি কি তোমার অবস্থা ছিল, অর্থাৎ এই যে সামাজিক অবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে এগুলো আমরা পয়েন্ট আকারে এখন তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে গোত্রীয় শাসন ও আসাবিয়া। অর্থাৎ এই জাহিলি আরবের অন্যতম একটা ছিল, তোমার বৈশিষ্ট্য ছিল জাহিলি সমাজের গোত্রীয় শাসন এবং আসাবিয়া। এখন আমরা জানবো যে গোত্রীয় শাসন এবং আসাবিয়াটা কি। আসাবিয়া শব্দের অর্থ হচ্ছে কৌম চেতনা। অর্থাৎ আরবে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, সমাজ গোত্র বা তোমার যে কাবিলার বিভক্ত ছিল, অর্থাৎ বিভিন্ন কাবিলায় তারা বা বিভিন্ন গোত্র তারা কি ছিল, বিভক্ত ছিল। নিজের গোত্রের প্রতি অন্ধ তোমার অনুগত এই যে একটা ভাব ছিল, অর্থাৎ অন্ধভাবে ওই যে তারা গোত্রকে তোমার কি বলতো, এই যে অনুগত করতো, বা এই গোত্রের প্রতি যে তাদের অন্ধ অনুগত্য, এটাই হচ্ছে আসাবিয়া বা গোত্রপ্রীতি। বিষয়টা বুঝছো? আচ্ছা, এক গোত্র অন্য গোত্রের উপর আক্রমণ করাকে গৌরব মনে করত, যেমন হচ্ছে তোমার বিখ্যাত বোয়াজ যুদ্ধ। অর্থাৎ একটা গোত্র আরেকটা গোত্রের উপর তোমার অমানসিকভাবে ঝাঁপিয়ে পড়াটা তারা আগে গৌরবের মনে করত। বিষয়টা বুঝছো? এইটা ছিল একটা বিষয় যে সামাজিক অবস্থার মধ্যে গোত্রীয় শাসন এবং আসাবিয়া, এখান থেকে তোমাদের অর্থাৎ এই অংশটা তোমাদের আনতে হবে সামাজিক অবস্থার মধ্যে। দ্বিতীয় ছিল নারীদের শোচনীয় অবস্থা। অর্থাৎ সমাজে নারীদের কোনো আইনি বা সামাজিক অধিকার ছিল না, তাদেরকে উত্তরাধিকার সম্পত্তি মনে করা হতো। অর্থাৎ তাদেরকে বলা হয়তো উত্তরাধিকার সম্পত্তির মতো, বা তাদেরকে এরকম সম্পত্তি মনে করা হতো। পুরুষরা যত ইচ্ছে বিয়ে করতে পারতো, যত ইচ্ছে তালাক দিতে পারত। সামাজিক মর্যাদা বলতে নারীদের কোনো কিছুই ছিল না, তারা ছিল বাজারি পণ্য। অর্থাৎ বাজারের পণ্য যেরকম আমরা কেনাবেচা করি, তারা ছিল সেরকম পণ্য সামগ্রীর মতো। আমাদের তৃতীয় পয়েন্ট যেটা আসবে সামাজিক অবস্থার মধ্যে, কন্যা শিশু হত্যা। অর্থাৎ কন্যা শিশুকে, অর্থাৎ কোনো এই জাহিলি সমাজে যদি কন্যা সন্তান জন্ম নেওয়া, এটা ছিল চরম লজ্জার বিষয়। তারা মনে করত। এই কুসংস্কারের কারণে অনেক পিতা তাদের যে মেয়েকে বা কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত। অর্থাৎ মরুভূমির বালিতে তারা কিন্তু তাদের এই ছোট্ট মেয়েটাকে তোমার অর্থাৎ পুঁতে ফেলতো, এবং এটা যেন এই লজ্জার কথাটা কেউ জানার আগেই সেটা তারা মরুভূমির মাটিতে চাপা দিয়ে দিত। 4 নম্বরে আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে সামাজিক অবস্থার মধ্যে দাস প্রথা। অর্থাৎ সমাজে দাস দাসীদের অবস্থা ছিল পশুর মতো, তাদের কোনো মৌলিক অধিকার ছিল না, এবং মালিকরা তাদের উপর তোমার অমানসিক বা অমানবিক যে নির্যাতন সেগুলো কিন্তু চালাতো। অর্থাৎ তাদের স্বার্থকে হাসিল করতে গিয়ে যারা দাস দাসী ছিল তাদের উপর চরম লেভেলের তোমার অত্যাচার তারা কিন্তু করত। তারপরে আমাদের পঞ্চম যে কন্ডিশন সেটা আমরা লিখবো নৈতিক অবক্ষয়। অর্থাৎ জাহিলি সমাজে মদ্যপান,
জুয়া এবং বেবিচার এবং লুটতরাজ ছিল আরবের দৈনন্দিন জীবনের একটা অংশ। অর্থাৎ মদ তাদের খেতে হতো এবং জুয়া তাদের খেলতে হতো এবং লুটতরাজ এটা তাদের পেশা ছিল। আর বেবিচার এটা তো একটা মহামারীর আকার ধারণ করেছিল। এইভাবে আমরা যদি এই 5টা পয়েন্ট লিখি, গোত্রী শাসন বা আসাভিয়া, নারীদের শোচনীয় অবস্থা, কন্যা শিশু হত্যা এবং দাস প্রথা, নৈতিক অবক্ষয়, এই 5টা কন্ডিশন যদি তুমি লেখো, তোমার ঘ নাম্বারের প্রশ্ন কিন্তু চমৎকারভাবে তুমি আনসার করে ফেলতে পারবা। তারপরে আমরা চলে যাব অর্থনৈতিক অবস্থা, বিষয়বুচ্ছ বা ইকোনমিক যে কন্ডিশন, তাদের যে অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল আমরা এখন সেটা জানবো। আরবের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এখানকার অর্থনৈতিক অবস্থা প্রধানত দুটি ধারায় বা দুটি শাখায় বিভক্ত ছিল। একটা হচ্ছে মরুবাসী যাযাবর বেদুইন, আর একটা হচ্ছে শহরবাসী আরব। অর্থাৎ এটা হচ্ছে মরুভূমিতে বসবাস করে যাযাবের বেদুইন, যাদের জীবনযাত্রা ছিল ছন্ন ছাড়া জীবনযাপন। আর একটা ছিল শহরবাসী, স্থায়ী বাসিন্দা, অর্থাৎ যারা স্থায়ীভাবে একটা শহরকে কেন্দ্র করে বা একটা শহরের মধ্যে তারা কিন্তু বসবাস করত। এবার চলো আমরা দেখি অর্থনৈতিক অবস্থার মধ্যে আর কি কি কন্ডিশন আমাদের আছে। ব্যবসা বাণিজ্য, এই যে কন্ডিশন দেখো, ব্যবসা বাণিজ্য অর্থাৎ তাদের যে প্রধান চালিকা শক্তি, অর্থাৎ অর্থনীতির মধ্যে ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে প্রথম। অর্থাৎ ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে তাদের প্রধান চালিকা শক্তি। মক্কা ছিল আরবের যে প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি অন্যতম, ঠিক আছে। আর কুরাইশরা শীতকালে ইয়ামেনে এবং গ্রীষ্মকালে সিরিয়াতে বড় বাণিজ্য কাফেলা বা বহর পাঠাতো। সেই সুবাদে কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিন্তু বলেছেন, লি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। অর্থাৎ তারা যে শীতকালে এবং গ্রীষ্মকালে তারা যে ব্যবসা করত এবং এটা যে তাদের একটা ব্যবসার অন্যতম দুইটা মৌসুম ছিল, সেটা কিন্তু এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে। এটা তাদের একটা ব্যবসা ছিল, তাদের অর্থনীতির একটা প্রধান চালিকা শক্তি। দ্বিতীয়ত হচ্ছে সুদ প্রথা বা রিবা, অর্থাৎ অর্থনীতি ছিল সম্পূর্ণ তোমার সুদ ভিত্তিক। অর্থাৎ ধনী ইহুদি এবং কুরাইশ ব্যবসায়ীরা চড়া মূল্যে তোমার ঋণ দিত এবং ঋণ শোধ করতে না পারলে লেনদেনের তোমার এই যে যার থেকে সুদরা নেওয়া হইতো, ঠিক আছে, দেনাদারকে তোমার কৃতদাসে পরিণত করা হইতো। অর্থাৎ এরকম হয়েছে সুদের হারের কারণে, অর্থাৎ সুদ যখন এরকম পর্যায়ে পরে চলে যেত যে সুদও দিতে পারতেছে না, আসলে দিতে পারতেছে না, তখন এই যে ব্যক্তি তার থেকে, অর্থাৎ যেই তোমার দেনাদার, অর্থাৎ যে তার থেকে টাকাটা নিয়েছে, তার থেকে তার যে স্ত্রী, সন্তান, পরিজন, এগুলাকে তারা দাসে পরিণত করত এবং এভাবে কিন্তু সুদের মাধ্যমে মানুষের জীবন একদম ধ্বংস করে দেওয়া হতো। এটা ছিল একটা অর্থনৈতিক অবস্থা। তারপরে তোমার ছিল 3 নম্বরে উকাজ মেলা বা বাণিজ্য ও সংস্কৃতি। অর্থাৎ হজের সময় মক্কার অদূরে উকাজ মেলা বসতো। অর্থাৎ উকাজ নামক স্থানে একটা বাৎসরিক মেলা হতো, যে মেলাটা 20 দিন ব্যাপী চলতো, যেটাকে তোমার ইংরেজিতে বলা হয়েছে একাডেমিক ফ্রান্সিস। এটি ছিল একাধারে ব্যবসা, জুয়া এবং কবিতা প্রতিযোগিতার প্রধান কেন্দ্র। এবং তারপরে আমরা 4 নম্বরে চলে যাব, সেটা হচ্ছে কৃষিকাজ। অর্থাৎ আরবের অধিকাংশ অঞ্চল তোমার মরুভূমি হলেও তাইফ, ইয়ামেন এবং মদিনার বা ইয়াসরিব উর্বর তোমার মরুদ্যানগুলোতে খেজুর এবং আঙ্গুর এবং গমের মতো তোমার কৃষি পণ্য সেগুলোতে কিন্তু উৎপন্ন হতো। তাহলে কৃষিকাজ এটাও ছিল তাদের অর্থনৈতিক অবস্থার একটা চমৎকার একটা তোমার ঢাল স্বরূপ, ঠিক আছে। অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে তারা অর্থনীতিকে সমৃদ্ধি করেছিল। 5 নম্বরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে পশুপালন। অর্থাৎ যাযাবর যারা বেদুইন ছিল, বেদুইনদের জীবিকার প্রধান উৎস ছিল উট, ঘোড়া ও দুম্বা পালন। অর্থাৎ তারা এগুলার তোমার এগুলার যে খানার জন্য বা এগুলাকে তোমার জীবন ধারণের জন্য তারা কিন্তু তৃণভূমির সন্ধানে বা পানির যে ফোয়ারা বা মরুভূমিতে তারা কিন্তু পানির যে উৎস এগুলো সন্ধান করতো এবং তৃণভূমির সন্ধান করত। তারপরে এই যে উটের দুধ, মাংস এবং পশম ছিল তাদের বেঁচে থাকার মূল উপাদান। অর্থাৎ বেদুইন যারা, যে দুইটা শ্রেণী, শহরে বাসী এবং বেদুইনদের জীবিকার ক্ষেত্রে এই বিষয়গুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যেহেতু উট, ঘোড়া, দুম্বা পালন করত এবং সেগুলার দুধ, মাংস এবং তোমার চামড়া, পশম এগুলো ছিল তাদের কাছে মূল্যবান সম্পদ বা মূল উপাদান। এগুলোর মাধ্যমে তারা কিন্তু জীবিকা নির্বাহ করত। তো এই যে একটা গুছানো, অর্থাৎ এই সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাগুলো তোমাদের যদি মন থাকে, যে অর্থনৈতিক অবস্থাতে আমরা যে পয়েন্টগুলো বলছি, যে ব্যবসা বাণিজ্য,
1 নম্বরে, 2 নম্বর হচ্ছে সুদ প্রথা, 3 নম্বরে হচ্ছে ওকাজ মেলা বা বাণিজ্য, 4 নম্বরে কৃষিকাজ এবং 5 নম্বরে পশুপালন। এই 5টা কোটেশন যদি তুমি তোমার অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে মনে রাখো এবং সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা যে কোটেশনগুলো বলছি সেগুলো যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে প্রশ্নটা উদ্দীপকটা যেই অ্যাঙ্গেলে আসুক না কেন, তুমি কিন্তু এগুলা লেখা দিলে কিন্তু তোমার প্রশ্নের আনসার প্রপার হয়ে যাবে এবং তুমি চমৎকার নাম্বার পেয়ে যাবা, ফুল নাম্বার পেয়ে যাবা। তো এইভাবে সাজানো গুছানো, এইভাবে চমৎকার আলোচনাটা তোমরা কিন্তু যদি তোমরা এই আলোচনাটা এইভাবে তোমরা বইয়ের আলোকে সংগ্রহ করতে চাও বা এটা তোমরা পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা তাদরিস যে আমাদের আলিম 26-এর মাস্টার সাজেশন আছে সেটা কিন্তু সংগ্রহ করতে পারো। সেখানে কিন্তু এভাবে খুব ধারাবাহিকভাবে গুছিয়ে দেওয়া আছে এবং এই যে অ্যানালাইসিস করে দেওয়া আছে, অর্থাৎ কোন সালে কোন অংশ থেকে প্রশ্নটা আসছে সেটা অ্যানালাইসিস করে দেওয়া আছে এবং সেই অংশটা তুমি যদি গুরুত্বপূর্ণ করে সহকারে পড়ো, ইনশাল্লাহ আশা করা যায় 100 কমন থাকবে। তাই ইতিহাসে 100 নাম্বার পেতে আজই তুমি সংগ্রহ করে ফেলো আর তাদরিস যে মাস্টার সাজেশন আলিম 26-এর জন্য সেই মাস্টার সাজেশন সংগ্রহ করে ফেলো এবং অল্প সময়ে একটু গুছানো প্রপার এবং কনফিডেন্স রেখে একটা যেন পরীক্ষার হলে যেতে পারো, সেই লক্ষ্যে তুমি আজই আলিম 26 যে মাস্টার সাজেশন সেটা সংগ্রহ করে তোমার প্রস্তুতিকে অল্প কিছুদিনের মধ্যে গুছিয়ে ফেলো এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।